নমস্কার, আমি শুভদীপ। স্টোরি উইথ দ্বীপে আপনাদের জানাই স্বাগতম। আজ আপনাদের জন্য রাস্কিন বন্ডের লেখা টাইগার ইন দ্য টানেল গল্পছায়া অবলম্বনে যেখানে বাঘের ভয়। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। গল্প পাঠে এবং সম্পূর্ণ পরিবেশনায় আমি শুভদীপ। শুনতে থাকুন যেখানে বাঘের ভয়। শীতের রাতটা ছিল নিস্তব্ধ আর ছিল নিশ্ছিদ্র কালো অন্ধকার, যেন চারিদিকে এক গভীর আস্তরণ তৈরি করেছে। জঙ্গলের মাঝখানে একটা কুঁড়ে ঘরে বছর 15 একটি ছেলে এবং তার বাবা একা অস্থিরভাবে ঘুমোবার চেষ্টায় পড়ে আছে। রাত বয়ে চলেছে নিজের ইশারায়। হঠাৎ একসময় ব্যস্ত হয়ে ছেলেটির বাবা উঠে পড়ল। ছেলেটিকে একা ফেলে বাইরে বেরোবার তোড়জোড় শুরু করলো তার রাতের কাজের জন্য। কোথায় যাচ্ছে ছেলেটির বাবা এত রাতে? ছেলেটির নাম তেম্বু। আচমকা চোখ খুলে অন্ধকারের মধ্যেই অনুমান করতে লাগলো যে তার বাবা কি রাতের কাজের জন্য বেরিয়ে পড়েছে না পড়েনি। সেদিন রাতটাও ছিল অমাবস্যার রাত। মাঝে মাঝে নিস্তব্ধতা ভেদ করে শোনা যাচ্ছে দূরে কোথাও গাছে আঘাত করছে কাঠঠোকরা, কিংবা বুনো শুয়োরের দল বিদঘুটে শব্দ করছে। কিন্তু এসব আওয়াজগুলো দুর্লভ হওয়ায় সম্পূর্ণ গ্রাস করছে জঙ্গলের অস্বাভাবিক নীরবতা। তেম্বুর বাবার নাম হলো বলদেও, একমাত্র রাত্রির প্রহরী। অনিচ্ছা সত্ত্বেও কুঁড়ে ঘরের এক কোণায় পড়ে থাকা অনেক দিনের একটা জীর্ণ শাল গায়ে জড়িয়ে নিল। মধ্যরাত, বাইরের শীতল হাওয়াটা একেবারে হাড় কাঁপিয়ে দিচ্ছে। বলদেও হলো পাহাড়ি জঙ্গলের একটা ছোট্ট স্টেশনের ওয়াচম্যান। তবে স্টেশনটা শুধু নামেই। ট্রেন কয়েক সেকেন্ডসের জন্য থামে, কারণ সামনে একটা কার্ভিং আছে, আর তারপরে বিশাল বড় একটা টানেল। বেশিরভাগ ট্রেনই থামে না, শুধু টানেলে প্রবেশ করার আগে একটু স্পিডটা আস্তে করে দেয়। বলদেওর প্রধান কাজ হলো সিগন্যাল দেওয়া আর দেখা যে টানেলটাতে কোনো বাধা বা বিপত্তি আছে কিনা। আর তার রাতের কাজ হলো টানেলটার মুখে একটা ল্যাম্প ঝুলিয়ে আসা আর মধ্যরাতে গিয়ে দেখা যে ল্যাম্পটা জ্বলছে তো। অন্ধকার ঘরে এক কোণায় গুটিসুটি হয়ে শুয়ে থাকা তেম্বু তার বাবাকে বলল, আমি কি আসবো? তার বাবা বলল, বাইরে অনেক ঠান্ডা, তুমি ঘরেই শুয়ে থাকো। তেম্বু সবসময় তার বাবার কাছে এই ছোট্ট স্টেশনের কুঁড়ে ঘরে ঘুমোয় না, কারণ তার বাড়িতেও অনেক কাজ, যেখানে তার মা এবং তার বোন একা থাকে। তেম্বুর বাড়ি হলো জঙ্গলের এক ধারে ছোট্ট একটা আদিবাসী গ্রামে। এই স্টেশন থেকে 3 মাইল দূরে। তাদের একটা ধান ক্ষেত আছে, কিন্তু সেটা এতটাই ছোট যে তা দিয়ে সংসার চলে না।
তাই তার বাবা বলদেও এই ওয়াচম্যানের চাকরিটা নিয়েছে। অবশ্য বলদেও নিজেকে খুব ভাগ্যবান মনে করে এই খালাসির চাকরিটা পাওয়ার জন্য। বলদেও অন্ধকারের মধ্যে ঘরের মেঝে হাতড়াতে লাগলো দেশলাই বাক্সটার জন্য। দেশলাই বাক্সটা পাওয়ার পর সে বেরিয়ে পড়ল। আর অন্যদিকে বাবার বেরিয়ে যাওয়ার পর তেম্বু আবার ঘুমিয়ে পড়ল। মাঝরাতে ঘন জঙ্গল পেরিয়ে টানেলের কাছে যাওয়া বেশ সাহসের ব্যাপার। জঙ্গলে রয়েছে অনেক ধরনের ভয়াবহ জানোয়ার। বলদেও দূর থেকেই দেখার চেষ্টা করল যে টানেলের ভিতর ল্যাম্পটা জ্বলছে কিনা। দৃষ্টি সজাগ রেখে আস্তে আস্তে রেল লাইনের মাঝখান দিয়ে চলতে লাগলো বলদেও। জঙ্গলের ভুতুড়ে ভাবটা শত গুণে বাড়িয়ে দিয়েছে হাত দশেক দূরে কালো দৈত্যের মতো দাঁড়িয়ে থাকা টিলাগুলো। যখন সে টানেলের কাছাকাছি চলে এসেছে তখন হঠাৎই মাথায় একটা ভাবনা এলো। সে ভাবল যে সে কত জানোয়ারই না এই জঙ্গলে শিকার করেছে। সে অনেক গুজবও শুনেছে যে এই জঙ্গলে নাকি বাঘ আছে, কিন্তু সে কোনোদিনই দেখেনি, তাই তার বিশ্বাস হয় না। তবে চিতাবাঘ আছে। এই তো কিছুদিন আগে জঙ্গলে গ্রামবাসীরা একটা চিতাবাঘ শিকার করলো। বলদেও এসবে ভয় পায় না। তার কাছে একটা অস্ত্র আছে, দেখতে সরু কিন্তু খুব ধারালো। এটা তার পরিবারের বংশগত অস্ত্র, সম্পূর্ণ স্টিলের তৈরি। তার ঠাকুরদা তৈরি করেছিল। এটা বলদেও কোনোদিন হাতছাড়া করেনি। একজন তাকে অস্ত্রটা বিক্রি করার জন্য কথা বলেছিল, বেশ ভালো টাকাও দিচ্ছিল, কিন্তু বলদেও বিক্রি করেনি। টানেলের কাছে পৌঁছে বলদেও দেখল যে টানেলটা ঘুটঘুটে অন্ধকার। সে ভাবল হয়তো ল্যাম্পটার তেল শেষ হয়ে গেছে। সে আবার জামার পকেট হাতড়াতে লাগলো দেশলাই বাক্সটার জন্য। এমন সময় পরিবেশটাকে থমকে দিয়ে ঠান্ডা বাতাসের হিম শীতল আবহাওয়ায় শোনা গেল ভয়াবহ বার্কিং ডিয়ারের চিৎকার। বার্কিং ডিয়ার তখনই ডাকে যখন কাছাকাছি ওরা বাঘের উপস্থিতি অনুভব করতে পারে। বলদেও প্রথমটায় চমকে উঠে দৃষ্টি সজাগ রেখে তার কোমরে বাঁধা অস্ত্রটা বার করল। এবার লক্ষ্য করল ল্যাম্পে তখনও কিছুটা তেল আছে, তাই এখনো ল্যাম্পটা জ্বলছে, কিন্তু কতক্ষণ যে জ্বলবে সেটা সে জানে না। বলদেও ভাবল তাড়াতাড়ি কুঁড়ে ঘরে ফেরা উচিত, তেম্বু একা আছে। অন্যদিকে তেম্বু অধীরভাবে অপেক্ষা করছে কখন ট্রেনটা পাস করবে আর তার বাবা ফিরে আসবে। বলদেও পিছন ঘুরে কুঁড়ে ঘরের উদ্দেশ্যে এক পা বাড়িয়েছে, এমন সময় আবার থমকে দাঁড়িয়ে পড়ল। সে একটা শব্দ শুনতে পেয়েছে, খুব খুব আস্তে। এ শব্দ তার চেনা, বাঘের পায়ের শব্দ। দ্বিতীয়বারের মতো সে খুব সজাগ হলো। বলদেও বুঝতে পারছে তার সামনে কঠিন বিপদ,
তার নিজেকে বাঁচাবার জন্য একটা আশ্রয় পর্যন্ত নেই। বলদেও বোঝার চেষ্টা করতে লাগলো যে বাঘটা কোন দিক দিয়ে আসছে। কিছুক্ষণ কোনো শব্দ পাওয়া গেল না। তারপর আস্তে আস্তে শোনা গেল বাঘের গজরানোর আওয়াজ। রেল লাইনে পড়ে থাকা পাথরের শব্দ সম্পূর্ণভাবে জানান দিচ্ছে যে বাঘটা রেল লাইনের মাঝখানে এসে গেছে। বলদেও আরো ভয় পেল, কারণ তার মাথায় বিদ্যুৎ গতিতে একটা কথা মনে পড়েছে। বাঘটা কোন দিকে যাচ্ছে? টানেলের দিকে, না 25 হাত দূরে কুড়ে ঘরটার দিকে, যেখানে তার ছেলে তেম্বু অরক্ষিত অবস্থায় শুয়ে আছে? সে বেশিক্ষণ ভাবার অবকাশ পেল না। পিছন ঘুরতেই টানেলের দিকে তাকিয়ে দেখে ল্যাম্পের নিভে যাওয়া শেষ আলোয় আধো আলো আধো অন্ধকারে তার দিকে মন্থর গতিতে এগিয়ে আসছে একটা বিশাল বড় বাঘ। বাঘটার জ্বলন্ত চোখ দেখে মনে হয় যেন চোখে অগ্নিশিখা জ্বলছে। বাঘটাকে হাজার গুণে হিংস্র মনে হচ্ছে। আর হবে নাই বা কেন? অনেক দিন মানুষ খেকোটা মানুষ খায়নি। আস্তে আস্তে বাঘটা গতি বাড়াচ্ছে। এবার প্রায় ছুটে এসে বলদেওকে লক্ষ্য করে এক ঝাঁপ। এদিকে বলদেও প্রস্তুত ছিল তার অস্ত্র নিয়ে। বলদেও দেখল বাঘের অব্যর্থ থাবা ধেয়ে আসছে তার কাছে, কিন্তু বলদেও হেরে যাবার পাত্র নয়। সে সেটাকে অগ্রাহ্য করে হাতের ধারালো অস্ত্রটা বসিয়ে দিল বাঘের ঘাড়ে। বাঘটা যন্ত্রণায় গর্জন করে উঠল। বলদেও আবার একবার আঘাত করল। এবার অস্ত্রটা বাঘের গায়েই আটকে রইল। বলদেও সম্পূর্ণরূপে নিরস্ত্র। সে শক্তপোক্ত মানুষ, তাও তার সারা শরীর কাঁপতে লাগলো। বাঘটা রাগে প্রচণ্ড যন্ত্রণায় এক ঝাঁপে বলদেওকে মাটিতে ফেলে তার শরীর দুভাগ করে দিল। সঙ্গে সঙ্গে বলদেও একটা চিৎকার করে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এ সব কিছু ঘটে গেল কয়েক মিনিটের মধ্যে। ঘুমোলো সে বটেই, কিন্তু কুড়ে ঘরে তার ছেলের সঙ্গে নয়, সারা জীবনের মতো। আক্রমণের পর বাঘটা আর একবার গর্জন করল। এবার দূরে আর একটা শব্দ পাওয়া যাচ্ছে, ট্রেনের হুইসেল। বাঘটা যেতে গিয়ে দেখল তার পা লাইনে আটকে গেছে, ঠিক যেমন মানুষের হয়ে থাকে। পর মুহূর্তেই তীব্র আলো, কান ফাটানো ট্রেনের হুইসেল, আর সঙ্গে সঙ্গে ধাক্কা, বাঘের শেষ গর্জন সেটাও ঢেকে গেল ট্রেনের আওয়াজে। তারপর সব চুপ। পরের স্টেশনে যখন ড্রাইভার নামে, তখন ল্যাম্পের আলোয় কিছু একটা লক্ষ্য করে। ল্যাম্পটা কাছাকাছি ট্রেনের কাউ ক্যাচারের সামনে এনে দেখে একটা ভয়াবহ দৃশ্য। মুন্ডু সমেত বাঘের অর্ধেকটা কেটে যাওয়া দেহ, চোখ দুটোর মধ্যে আক্রোশের ছাপ স্পষ্ট। স্টেশন জুড়ে উত্তেজনার ঝড় উঠল। অন্যদিকে আগের টানেলে থমথমে পরিবেশ। তেম্বু তার বাবার অনেক অপেক্ষা করে যখন দেখল তার বাবা ফিরছে না, তখন সে একা বেরিয়ে পড়ে তার বাবাকে খুঁজতে। টানেলের কাছে এসে দেখে এই মর্মাহত দৃশ্য। প্রথমটায় কান্নায় ভেঙে পড়ে, তারপর নিজেকে সামলে
মৃতদেহর সামনে অপেক্ষা করতে থাকে ভোর হবার জন্য, যাতে সকালবেলা আরেকজন ওয়াচম্যান আসে আর সে তার বাবার অসম্পূর্ণ কর্তব্যকে সম্পূর্ণ করতে পারে। তেম্বু, তার বোন এবং তার মা দুটো দিন খুব দুঃখে কাটায়, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। এখন সব দায়িত্বর বোঝা এসে পড়েছে তেম্বুর কাঁধে। 3টে রাত কাটাবার পর চতুর্থ রাতে আবার সে টানেলের কিছু পরে জঙ্গলের মাঝখানে কুঁড়ে ঘরে শুয়ে আছে। এখন সে একমাত্র রাত্রির প্রহরী। তার প্রধান কাজ হলো সিগন্যাল দেওয়া, দেখা যে টানেলটাতে কোনো বাধা বা বিপত্তি আছে কিনা। অবশ্য তার কাছে আছে তাদের পারিবারিক বংশগত অস্ত্র। আমি শুভদীপ। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আপনারা শুনছিলেন যেখানে বাঘের ভয়।